যেই লক্ষ্যে উপনীত হয়েছি, আল্লাহ তাআলা এই জমিনে আমাদেরকে ইবাদত করার জন্য পাঠাইছে। কিসের জন্য পাঠাইছে? ইবাদত করার জন্য পাঠাইছে। এই ইবাদতের কতগুলা কাইফিয়াত আছে, ইবাদতের কতগুলা পরিবেশ আছে। এই পরিবেশ না থাকলে মানুষ সঠিকভাবে নিজের ইবাদত বন্দেগী করতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে দাওয়াত দিয়েছেন, কিন্তু মানুষ স্বাধীনভাবে নিজের এবাদতি জিন্দিগি পালন করতে পারে না, এরকম একটা পরিবেশ ছিল না। এই জন্য মদিনা মুনাওয়ারায় গিয়া তিনি একটি পরিবেশ তৈরি করছে, সেখানে মানুষ স্বাচ্ছন্দ্যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারছে। পরবর্তীতে তাদেরকে নিয়ে মক্কা বিজয়ের মাধ্যমে সারা পৃথিবীতে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন এই জন্য যে দুনিয়াতে আল্লাহর দেওয়া বিধান অনুসারে সমাজ বিনির্মাণ করার জন্য। আল্লাহ রসুলকে পাঠাইছেন এটাকে সুপ্রতিষ্ঠিত করে আমাদের সামনে একটি উদাহরণ পেশ করার জন্য। তিনি আমাদের কাছে যে উদাহরণ পেশ করে গেছেন, যে মডেল পেশ করে গেছেন, কিয়ামত পর্যন্ত এই মডেলকে সামনে রেখে আমাদেরকে কাজ করতে হবে। আমরা মাদ্রাসায় পড়তেছি এই জন্য একজন আল্লাহর রসুলের একজন যোগ্য উত্তরসূরি এবং নায়েবে নবী হিসাবে নিজেকে গঠন করার জন্য। আল্লাহ রসুল যেই উদ্দেশ্যে দুনিয়াতে এসেছেন, একজন আলেমেরও সেই উদ্দেশ্যে দুনিয়াতে বেঁচে থাকা। কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় সেটা হয়ে ওঠে না। কেন হয়ে ওঠে না? যে একটি ঘরের গুরুত্বপূর্ণ চাবি, ঘরের গেটের চাবি, আলমারির চাবি, টাকার লকারের চাবি, স্বর্ণের লকারের চাবি, এটা গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে থাকে। কি বলেন? ওই ঘরের মা বা বাবা অথবা যে দায়িত্বশীল ব্যক্তি মহিলা, তার কাছে সেই চাবি থাকে। আর সেই চাবি যদি অন্য কেউর কাছে থাকে তাইলে ঘর কি নিরাপদ থাকে? থাকে না। আজকে এই রাষ্ট্র যন্ত্র দীর্ঘদিন পর্যন্ত যারা পরিচালনা করতেছেন তারা কোনো ইসলামী লোক ছিল না, তাদের কাছে রাষ্ট্রের চাবি। কি বলেন? যার জন্য এই রাষ্ট্র নিরাপদ না। এই রাষ্ট্রে 90-92% মুসলমানের দেশেও বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়া টুপি মাথায় দেওয়া নিয়ে তারা ইনসাল করেছে। মা বোনরা বোরকা পড়ছে, আমার বোনেরা বোরকা পড়ছে, এটা নিয়ে ইনসাল করা হয়েছে, ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে। তাহলে এই রাষ্ট্রে কি ঈমান রাখা নিরাপদ? নিরাপদ না। কাজে এই জন্য আমাদেরকে নায়েবে নবী যারা আছে তাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে। এই জন্য তাদেরকে গড়ে উঠতে হবে এবং নিজেরা নিজেদেরকে প্রস্তুত করতে হবে। এখন থেকে নিজে দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে যে আল্লাহর যে কোরআনের বিধান, এটা যেন আল্লাহ আমাকে দিয়ে বাস্তবায়ন করে, আমি যে এই দায়িত্ব পালন করি। এইটা হলো ইসলামী আন্দোলনের কাজ, ইসলামী ছাত্র আন্দোলনের কাজ। এটার প্রথম কাজটা যেটা আমাদের হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব বলছেন, যে আমি যে যুদ্ধ করব, আমি যে কাজ করব, আমার অস্ত্র, আমার লাঠি, আমার একটা যন্ত্র তো দরকার আছে। এর মধ্যে সবচেয়ে বড় যন্ত্র হইলো আমার নিজেকে প্রস্তুত করা। তাই প্রস্তুত করার প্রথম অস্ত্র হইলো এলমি অস্ত্র। কি অস্ত্র? এলমি অস্ত্র। আজকে সারা পৃথিবীতে এলেমের ধারা পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে। আজকে ইন্টারনেট, এটা কি এলেম দিয়া করতেছে না? জ্ঞান দিয়া করতেছে না? আজকে সাইবার যারা নিয়ন্ত্রণ করতেছে, জ্ঞান দিয়া করতেছে না? আমাদেরকে এই 20 শতাব্দীর মোকাবিলার জন্য প্রস্তুত হতে হবে। আজকে দেখেন, সামান্য একটু বুদ্ধি দিয়া এই বিকাশের মতো একটা, শুধু আর কিছু না, একটা বুদ্ধি, উবারের মতো একটা বুদ্ধি, একটা অ্যাপস তৈরি করিয়া কোটি কোটি টাকা কামাই করতেছে না? এই যে মনে করেন আমাদের অনেক জায়গায়, যেমন ডিজাইনার একজনে একটা গাড়ির মডেল করিয়া সে কয়েক গোষ্ঠী তার জীবন, সে তো আছেই, তার প্রজন্ম পর্যন্ত সেই মডেলের একটা রয়্যালিটি পাইতেছে, মানে টাকা পাইতেছে বইবে। কাজে এটা খুব কঠিন না। সকল পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞান আছে এটা কোরআনের কাছে ঋণী। কোরআন থেকে রিসার্চ করে তারা সবকিছু করছে। আজকে আমাদেরকে এমন ভাবে প্রস্তুত হতে হবে যে আমরা চিন্তা করে প্লেন বানাইতে হবে। আমরা চিন্তা করি আজকে অ্যাটম বোম যারা মারবে, তাদের অ্যাটম বোমের বিরুদ্ধে প্যাট্রিয়ট আমাদেরকে তৈরি করতে হবে। আমাদেরকে এইভাবে প্রস্তুত করতে হবে। আজকে দেখেন বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শিক্ষিত বেকার। আমি ভোলা জেলার গ্রিন লাইন পরিচালনা করছি বছর 2, ইলিশা ঢাকা, এটা আমার আন্ডারে ছিল। আমি লোক নিয়োগ দিতাম। আমার অফিস থেকে বললো যে আপনি শিক্ষিত লোক পাবেন কম টাকায়।
অর্থ বিএ পাস নেবেন, টাকা দেবেন 12,000। সবচেয়ে কম দাম কার? শিক্ষিত বেকার। এখন দাওরা হাদিস পাস করিয়েছে, এর বেতন 12,000, 8,000, 15,000। বুঝেন না কথা? আর একজন রাজমিস্ত্রির বেতন কত ভাইয়া? 1,000 করে হইলে মাসে কত? 30,000। খাইয়ালে কমপক্ষে সে 20,000 তো ঠিক দিতে পারে। কিন্তু একটা এত বছর ধরে পড়িয়া সে তো কোন রকম বুঝানোর পরে বাইরে লাগে কাম করিয়া 30,000 টাকা কামাই করে, এবং দেশের বাইরে গেলে সেও 2-3 লাখ টাকা কামাই করে। এবং নিজে যদি একটু বুদ্ধি কাটায়, আরো কিছু লোক লাগিয়ে দেখবেন যে কয়েকদিন পরে সে গাড়ি কিনছে, হুন্ডা কিনছে, সে আবার সাব কন্ট্রাক্টর হয়ে যায়। কিন্তু আমার যারা ভাইরা আজকে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থার কারণে এটা আজকে পর্যদস্ত। আমরা পৃথিবীর অনেক জায়গায় আছে 6 মাস পরে যেই বই কিতাব আছে, যেই অঙ্ক ইংরেজি আছে বাংলায় স্কুলে কনে এখন একটা 1 বছর একটা সিলেবাস দিয়ে দিয়েছে, খালি কিতাব লিয়ে ঘুরে হুজুরা ঘুরে। এই আসলে পরে হইলো পরীক্ষার 2 মাস 3 মাস আগে। 6 মাস পড়বো তো পড়বই, আর 6 মাস গিয়ে অন্য জায়গায় কাম করে। কাজে এরকম শিক্ষা ব্যবস্থা, অথবা 6 মাস 2 ক্লাস শেষ করে আলেব, টোটাল 6 বছরে ধরো হাদিস পাস করে এলো, 6 বছরে MA পাস করে হলেব। এরকম সিলেবাস করতে হবে। পৃথিবীর অন্য জায়গায় যেটা আসে যদি ভর্তি হয়, আমাদের দেশে এমনি পার্ট টাইম কাজ করা এখনো হয়ে ওঠে না। ইনশাল্লাহ আশা করি অদূর ভবিষ্যতে আল্লাহ তাআলা যদি ইসলামকে ক্ষমতা আনে, পার্ট টাইম কাজের এখানে তৈরি হবে ইনশাল্লাহ। আমরা দেখেন না, এই যে গার্মেন্টস শিল্প, এইটা এর আগে কনসেপশন ছিল না বাংলাদেশে, 80-এর আগেও এটি ছিল না। আমাদের দেশের সবচেয়ে বেশি রপ্তানি বৈদেশিক মুদ্রার এই রচনায় আমরা লিখতাম পাট। বৈদেশিক মুদ্রা কি? পাটের মাধ্যমে। কিন্তু আজকে দেখেন বৈদেশিক মুদ্রা অর্জন হয় গার্মেন্টসের মাধ্যমে, বৈদেশিক মুদ্রা অর্জন হয় বিদেশে যারা আমাদের লোক যায় রেমিটেন্সের মাধ্যমে। কাজে সব জায়গায় কাজ করে এরকম নতুন এই দেশের। ইনশাল্লাহ আমরা চিন্তা করতেছি এই এলাকায় এই ছেলেদেরকে যদি ট্যুরিজম প্রকল্পের ট্রেনিং দেয়, আমরা নিজেরা এই ছাত্ররা এরা মিলেই একটা বাড়ির সাজাইব, বাড়িটারে সাজাইয়া সেখান থেকে দেশি খাবার টাবার, এই বাজারে ঘর নেওয়া লাগবো না, গ্রামের মধ্যে ঘর নিব। এইটা অনলাইনে ছাড়বো যে এখানে দেশি হাঁস পাওয়া যায়, দেশি মুরগা পাওয়া যায়, ঢাকা থেকে এসে এর বাড়িতে উঠবো মানুষ যে ঠিক আছে আমার থাকার ব্যবস্থা আছে, নিরাপত্তা আছে। হ্যাঁ, এরকম 10টা বাড়ি সাজাইবো, ঢাকার থেকে 100 লোক আসবো, আসিয়া বেড়াইবো, ন্যাচারাল জিনিসে পুকুরে গোসল করবো। এই 10 বাড়ির 10 জন মালিক মাসে আল্লাহর রহমতে 2-4 লাখ টাকা কামাই করবো। হ্যাঁ, আর আমার ছাত্র ভাইরা এই অল্প বয়সে তখন কি হইব যে এরাও সকাল বিকালে কাজ পাইব। কেউ 6 ঘন্টা ডিউটি করবো, কেউ 3 ঘন্টা ডিউটি করবো। এক সময় আমরা করতাম, আমরা স্কুল থেকে আসিয়া বাবা আমরা ক্ষেত নিরাইতাম, মুখ তুলে আনতাম, মরিচ তুলে আনতাম। এখন কিন্তু আমরা করে এটি দিয়ে করায় না নাকি? কাজে পার্ট টাইম কাজ কিন্তু আমরা করছি। তো এখন এইটা আমরা যেহেতুই এখন সেইভাবে নাই, এখন হাল নাই, চাষ নাই, এগুলা নাই, কিন্তু এখন এই যুগোপযোগী কাজ দিতে হবে। আমাদের ছেলেরা এখানে বসে ডলার কামাই করবে, এখানে সেই অ্যাপসের মাধ্যমে তার নিজের গ্রামের বাড়িটারে সাজায়া সে সুন্দর ইনকাম করবে। পৃথিবীর ইউরোপ আমেরিকার থেকে মানুষ আসবে এই দেখার জন্য। যেরকম সুন্দর এরকম দৃশ্য তো নাই অনেক জায়গা। এই আমরা যে সমস্ত আল্লাহ তো নিচে ইউরোপ জাপান উন্নত বিশ্বে নিচে, ওই এই ইট বালির মধ্যে এরা সাজায়া মানুষ ওই জায়গায় দেখে, খালি অনলাইনে সারিয়া দিয়া মানুষ লইয়া যাইতেছে, নিয়ে আমরা ওখানে টাকা খরচ করে আসি। কিন্তু ওখান থেকে যখন এখানে সে টাকা খরচ করবে, ট্যুরিজম সেক্টরের মাধ্যমে পৃথিবীর সবচেয়ে বেশি মানে রেমিটেন্স আহরণ করা যায়। বাংলাদেশ সরকার উপকৃত হবে, আমরাও কাজ পাবো ইনশাল্লাহ। এরকম অনেক সুন্দর। এবং আমাদের ছাত্র ভাইদেরকে আইটি বেসে ট্রেনিং দেওয়া, আপনি মোবাইল দিয়ে ঘরে বসে যে আপনি আধুনিকভাবে ইনকাম করতে পারেন। আজকে আইটি সেক্টরটা যখন আমাদের দখলে এসে যাবে, আজকে তুর্কিতে এরা নতুন নতুন এই গুগল এবং এদের এই সমস্ত এই ChatGPT এইটার এই জিনিসটা মুসলমানরা চেষ্টা করতেছে যে আমাদের আলাদা এরকম সাইট থাকবে। আপনাদের এই ছোট শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুর অন্তরে, আপনাদের মাথার মধ্যে এরকম একটা ক্রিয়েটিভ চিন্তা আসবে, একটা উৎপাদনমুখী চিন্তা আসবে, হয়তো দেখা যাবে যে আপনারা এরকম একটা জিনিস করছেন, এটা সারা পৃথিবীতে সেটা সেই আইডিয়া বিক্রি হয়। এই জন্য আমি আর বেশি কথা বাড়াবো না, সময় পেলে আপনাদের সহযোগিতা চাই, দোয়া চাই, এবং আপনাদের কাছে আহ্বান যে আপনারা নিজেকে গড়বেন এই 20 শতাব্দীর চ্যালেঞ্জের জন্য সকলে যেন করি। আপনারা এই আগামী নির্বাচনে জনগণকে সচেতন করতে পারেন। আপনারা অনেকে হয়তো ভোটার না, সচেতন করবেন যে আমাদের একটি গণভোট আছে। এই জুলাই বিপ্লবের মাধ্যমে এরকম ছাত্র জনতা যারা শহীদ হয়েছে তাদের স্বীকৃতি দেওয়ার জন্য গণভোটে আমরা হা ভোটের পক্ষে সচেতন করবো জনগণকে। হ্যাঁ, এবং আগামী নির্বাচনে
ইনশাআল্লাহ আমরা ইসলামের পক্ষ শক্তিকে যদি আনতে পারি, এই দেশের মানুষ উপকৃত হবে। এতদিন যারা সরকারের দায়িত্ব পালন করছে, তারা দেশের থেকে তাদের নিজেদের ভাগ্য উন্নয়ন হয়েছে। একজনে মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে। দেখা যায় জনগণের থেকে যে নিজে রাস্তা দিয়ে হাঁটতো সে হোন্ডা দিয়ে চলতেছে, যে হোন্ডায় চলতো সে গাড়ি লিয়ে চলতেছে। তার বড় বড় ব্রিক ফিল্ড, বড় বড় ব্যবসা বাণিজ্য, নিজের উন্নয়ন, নিজের ভাগ্যের উন্নয়ন হয়েছে বেশি। জনগণের ভাগ্য যেখানেটা সেখানেই আছে। কাজেই আপনারা এই জন্য দোয়া করবেন, চেষ্টা করবেন, সকলকে সহযোগিতা করবেন এবং আপনাদের পিতামাতাকে সম্মান করবেন, ওস্তাদদেরকে সম্মান করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের আমির সাহেব এবং মরহুম পীর সাহেবদের জন্য দোয়া করবেন এবং এই বাংলাদেশের যেই ওলামায়ে কেরাম যেই জায়গায় যারা শায়িত আছেন, বুজুর্গানির দিন যারা বেঁচে আছেন, তাদের নেক হায়াতের জন্য দোয়া করবেন। আমি সকলের নেক হায়াত এবং আপনাদের মাধ্যমে আপনাদের পিতামাতা, আত্মীয় স্বজন সকলকে সালাম দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম।